স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। 7 দশকের মধ্যে সবচেয়ে উত্তপ্ত এপ্রিল, তাপমাত্রা উঠেছে 43 ডিগ্রিতে। বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ। উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারে আওয়ামী লীগ নেতাদের অনীহা, নির্দেশ অমান্যে শাস্তি না হওয়াই কারণ। চ্যালেঞ্জের মাঝেও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, উন্নয়নের হুমকি হতে পারে এআই প্রযুক্তি। সৌদিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সালমান এফ রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে আরো যা থাকছে। কক্সবাজারে সন্ত্রাসী সেরে বাহিনীর সঙ্গে র্যাবের গোলাগুলিতে কৃষক নিহত, অপহৃত এনজিও কর্মী উদ্ধার, গ্রেপ্তার এক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ নির্দেশনা না মানা সহ সংগঠন বিরোধী অবস্থানের কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও অনেক ক্ষেত্রেই তা বহাল থাকে না। এ কারণেই উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারে অনীহা দেখাচ্ছে স্থানীয় নেতারা। বিষয়টি প্রকাশ্যে বলতে রাজি না হলেও দলের কেন্দ্রীয় নেতারা মনে করেন চেইন অব কমান্ড মেনে চলার বিকল্প নেই। প্রথম দফার উপজেলা নির্বাচন উপলক্ষে মন্ত্রী এমপির স্বজনদের মনোনয়ন প্রত্যাহার না করা নিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ছিল দল থেকে। সময়ের সাথে সাথে সেই কঠোর অবস্থান যেন পাল্টে গেল। এখন বলা হচ্ছে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ এখনো আছে। কি বা কোন কারণে দলের নেতারা কেন্দ্রের সিদ্ধান্ত সরাসরি অমান্য করছে সে বিষয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন কেন্দ্রীয় নেতারা। আপনি তো বলে দিলেন যে বহিষ্কার হয়েছে, আবার সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছে। এখন এটা ভাবতেই পারে, আর এবার তো বহিষ্কার ওইরকম কোনো আমাদের ছিল না, ছিল যে কেউ ইলেকশন করতে পারবে, সেটা ছিল। এখন এই যে আত্মীয় স্বজনদের নিয়ে যে নেমে গেছে দাদা, সেটাই তো মানে আমাদের জন্য খুব বুমেরাং। প্রবণতাটা কারণ হলো অনেকেই নানাভাবে আমরা ব্যাখ্যা চেয়েছি যে কেন এখনো তোমরা প্রত্যাহার করো নাই, অথবা তোমাদের প্রার্থীরা কেন প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে তারা বলার চেষ্টা করেছে, নানা ধরনের অজুহাত দাঁড় করানোর চেষ্টা করেছে। তারা আগে জানতো না, তাদের জানার প্রস্তুতি ছিল না মানসিকভাবে। তবে নির্দেশনা পেয়েও মনোনয়ন প্রত্যাহার না করাকে দলের চেইন অব কমান্ডের জন্য হুমকি হিসেবে দেখছেন নেতারা। আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা নিঃসন্দেহে একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, না হলে পার্টির চেইন অফ কমান্ড ভেঙে যেতে পারে। বা চেইন অফ কমান্ডকে ফিরিয়ে আনার জন্য এই বিষয়টিকে অবশ্যই একেবারে মার্সির চোখে দেখা যাবে না, কোন দয়ার চোখে দেখা যাবে না। নেতারা বলছেন দলের শৃঙ্খলা ধরে রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় কেন্দ্র। জানতে চাওয়া হবে যে কেন আপনারা পারলেন না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেমন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ সন্ধ্যা 7টায় গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এই সভা। দলের উপদপ্তর সম্পাদক সাইম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপন সহ দলীয় নানা বিষয়ে আলোচনা হবে। উপজেলা নির্বাচন সামনে রেখে এই সভা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের উপস্থিতির জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা পরিষদ নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, নির্বাচনের শিডিউল দেওয়ার সময় তীব্র তাপপ্রবাহ ছিল না, সেজন্য এখন শিডিউল পরিবর্তনের সুযোগ নেই। নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। কেন্দ্রে ভোটারদের জন্য পানির ব্যবস্থা থাকবে। এদিকে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সব প্রার্থীকে একই দৃষ্টিতে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় ভোটারদের অংশগ্রহণ বাড়াতে প্রার্থীদের তৎপর হওয়ারও আহ্বান জানান তিনি। প্রার্থীর সাথে কোথাও প্রচারণা অংশগ্রহণ করেন বা প্রার্থী সভা করতে সেখানে উপস্থিত থাকেন, অথবা উনি টেলিফোনে অথবা ভিডিও বার্তা পাঠাচ্ছেন তার পক্ষে, এই ধরনের যেগুলো ভিজিবল
সেই ধরনের কিছু হলে সেটা আমাদের যে আচরণ বিধিমালা আছে সে অনুযায়ী ব্যবস্থা হবে। আমাদের কাছে সমস্ত প্রার্থী সমান। কে ক্ষমতাধর লোকের মানে কি বলবো যে আশ্রয় প্রশ্রয়ের মানুষ বা তার ওই ওনাকে উনি সাপোর্ট দিচ্ছেন এ করছেন সে করছেন, এই বিষয়গুলো আপনাদের মাথায় থাকবে না। আপনারা এটা মাথায় কিছু নেবেন না, মাথায় খালি রাখবেন সবাই প্রার্থী, সবাই ভোটে অংশগ্রহণ করবে, সবার পরিবেশটা উনি যেন ঠিক মতো প্রচারণা করতে পারেন, জনসংযোগ করতে পারেন, এই জায়গাটা আপনারা সবাই মিলে তৈরি করে দেবেন। 7 দশকে সবচেয়ে উত্তপ্ত মাস পার করলো এপ্রিল। এ মাস জুড়ে একটানা দীর্ঘ তাপপ্রবাহের বিস্তার ছিল প্রায় সারা দেশে। এ সময় তাপমাত্রার পারদ উঠেছে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এপ্রিলে গড়ে 9টি কালবৈশাখী বা বজ্রঝড় হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র একটি। এতেই তাপমাত্রা হয়ে ওঠে অসহনীয়। পহেলা এপ্রিল থেকেই তাপে পুড়ছে দেশ। পুরো মাসে তাপমাত্রার পারদ উঠেছিল 34 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস। 22 তারিখের পর খুলনা বিভাগ হয়ে ওঠে সবচেয়ে উত্তপ্ত। চুয়াডাঙ্গা, যশোর, বাগেরহাটে প্রায় প্রতিদিনই তাপমাত্রা 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 1992 এপ্রিলে টানা 30 দিন তাপপ্রবাহ বয়ে যায় রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গায়। তবে এবছর এপ্রিলে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহের বিস্তার ঘটে সারা দেশে। 76 বছরের মধ্যে এবারই প্রথম এপ্রিলে এতটা সময় জুড়ে তাপপ্রবাহ বয়েছে। তাই এবারের এপ্রিল গত 7 দশকের মধ্যে সবচেয়ে উত্তপ্ত মাস। একক মাস এপ্রিল হিসেবে গত 76 বছরের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বাংলাদেশে। এই বিদ্যমান তাপপ্রবাহ আমরা আশা করি পহেলা মে পর্যন্ত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে এপ্রিলে গড়ে কালবৈশাখী হয় 9 দিন। অথচ এবছর এখন পর্যন্ত মাত্র একটি বড় ধরনের কালবৈশাখী ঝড় হয়েছে। 2023-এ 7টি, 2021-এ 8টি, 2014-তে 4টি, 2004-এ 1টি, 1999 ও 2009-এ 4টি এবং 1992-এর এপ্রিলে বজ্রঝড় হয় 5টি। বড় ধরনের একটি বজ্রঝড় তৈরি হয়েছে, আর 2 থেকে 3টি বজ্রঝড় তৈরি হয়েছে স্থানীয় পর্যায়ে সিলেট এবং চট্টগ্রামের রাঙামাটি এইসব অঞ্চলে। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়েই তাপমাত্রার আধিক্য বিরাজমান এবং এটি একটা উষ্ণ বলয় হিসেবে কাজ করে যাচ্ছে। মে মাসের শুরুতে কালবৈশাখীর বৃষ্টিতে কয়েকদিন আবহাওয়া কিছুটা নমনীয় থাকতে পারে। তবে মের মাঝামাঝি থেকে আবারও 2 থেকে 3টি তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, চুয়াডাঙ্গায় এই তীব্র গরমে জনস্বাস্থ্যে কি প্রভাব পড়ছে? জীবনযাত্রায় আসলে কি পরিবর্তন আসছে? কৃষিক্ষেত্রেই বা কি পরিবর্তন হচ্ছে? আপনি জানেন যে চুয়াডাঙ্গা কিন্তু 43.0 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল, যেটা এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এবং শুধু এই মৌসুমে না, চুয়াডাঙ্গা জেলার প্রেক্ষাপটে যদি বলা যায় তাহলে বিগত 10 বছরের মধ্যে এমন তাপমাত্রা আসেনি। তাপমাত্রা 2014 সালে যেটা পাওয়া গিয়েছিল সেটা 43.2 ডিগ্রি সেলসিয়াস। তারপরের তাপমাত্রা সবসময় থেকেছে 43-এর নিচে। তো সঙ্গত কারণে এই তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়ার কারণে মানুষকে কিন্তু ভীষণ দুর্ভোগে পড়তে হয়েছে। তার কারণ সকাল 9টা বাজার পর থেকে যে রোদের তাপ শুরু হচ্ছে সেটা সহ্য করা মানুষের পক্ষে আসলে কষ্টসাধ্য। বিশেষ করে যারা দিনমজুর শ্রেণীর মানুষ, তাদের কিন্তু কাজের প্রয়োজনে বাইরে আসতেই হয়, কাজ করে খেতে হয়। আর কৃষি শ্রমিকরা তারা এই সময়টা কিন্তু মাঠে অনেক কৃষিকাজ, এই সময় ধান কাটার একটা সময় মৌসুম চলছে এবং একইভাবে অন্যান্য কৃষি ফসলেরও পরিচর্যার এখন সময় চলছে। মাঠে কিন্তু পাট রোপণ এবং পাট পরিচর্যার কাজ চলছে। তো এই সব নিয়ে কৃষি শ্রমিকরা ব্যস্ত এবং তারা বলছেন যে তাদেরকে এই রোদ থেকে বাঁচার জন্য যে কাজটি করতে হচ্ছে, তারা একেবারেই ভোরবেলা সকাল হওয়ার আগে আগেই মাঠে চলে আসছেন এবং তারা কাজ শুরু করছেন সকাল 8টা, 8:30, 9টা, কোনোভাবে কাজ শেষ করে তারা ফিরে যাচ্ছেন। তো একইভাবে সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এই রোদ গরমে কষ্ট পাচ্ছেন। যারা মনে করছেন যে আমরা রোদে বাইরে বের হব না, বাড়িতে থাকবো, তারাও কিন্তু ঘরে টিকতে পাচ্ছেন না তীব্র গরমে। তারা বলছেন যে ঘরের দেয়াল পর্যন্ত গরম হয়ে যাচ্ছে, উত্তাপ ছড়াচ্ছে ঘরের ভেতর। তো আর মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালে সব শ্রেণীর রোগী বেড়েছে। হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া এবং সাধারণ ওয়ার্ডের রোগীরাও বেড়েছে। চিকিৎসকরা বলছেন এই সময়টা খুব সতর্কতার সাথে থাকতে হবে। চুয়াডাঙ্গা থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর। বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত।
তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ নির্দেশনা দেয় হাইকোর্ট। এরই মধ্যে সে অনুযায়ী সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষামন্ত্রী জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এক মাস বন্ধ থাকার পর রোববার খোলে স্কুল কলেজ, কিন্তু তীব্র গরমে সোমবার ঢাকা সহ 5 জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়। এর মধ্যেই বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। শিক্ষা সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। কোর্ট মনে করলেন যে স্কুল কিছুদিন বন্ধ থাকা দরকার, তারই প্রেক্ষাপটে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মাধ্যমিক এবং প্রাইমারি স্কুল বন্ধ থাকবে। হাইকোর্টের আদেশের পরপরই বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিয়েছে মন্ত্রণালয়। আদেশের কপিটা কালেক্ট করার চেষ্টা করতেছি। মহামান্য হাইকোর্টের আদেশ হলে তো এটা আমরা এক্সিকিউট করবই। এদিকে হাইকোর্টের আদেশের আগেই খুলনা ও রাজশাহী বিভাগে এবং ঢাকা সহ 9 জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় শিক্ষা মন্ত্রণালয়। সাধারণ ছুটির বিষয়টা তো সরাসরি সেখানে আছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সেক্ষেত্রে আমরা সেটা আদালতে উত্থাপন করব, দেখব সেখানে কি হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যেহেতু কোনো রায় আসেনি, আমরা আমাদের যে সিদ্ধান্তটা দিয়েছি সেটাতে এই মুহূর্তে আমরা স্থির আছি। অন্য কিছু দেখলে আমরা সে ব্যাপারে সিদ্ধান্ত দেব। বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হিট অ্যালার্ট জারি। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 43 ডিগ্রি সেলসিয়াস। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা অনাবৃষ্টি আর তাপপ্রবাহে পুড়ছে উত্তরের চা বাগান। ঝলসে যাচ্ছে চা গাছ, কুকড়ে যাচ্ছে গাছের কুঁড়ি আর কাঁচি পাতা। সেচ দিয়েও শেষ রক্ষা হচ্ছে না। চাহিদা মতো পাতা না পেয়ে বন্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি চা কারখানা। এতে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত উৎপাদন না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। টানা খরায় ক্ষতির মুখে দেশের তৃতীয় চা অঞ্চল পঞ্চগড়ের ক্ষুদ্র চা বাগান মালিকরা। চা বোর্ডের তথ্য মতে ভালো মানের চা উৎপাদনের উপযুক্ত তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস হলেও বর্তমানে পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। খরার কারণে চায়ের কচি পাতা ও কুঁড়ি কুকড়ে যাচ্ছে। চা গাছে লাল মাকড়সা, লুপার সহ পোকামাকড়ের আক্রমণ বেড়ে গেছে। সেচ দিয়েও গাছ সতেজ হচ্ছে না। প্রতিদিন দেয় পানি, কিন্তু ওই পানি কাজ হয় না, পোকামাকড় আক্রমণ বেশি করে। চায়ের গাছ মরে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে, প্রচণ্ড খরার কারণে পাতা ঝিমড়ে যাচ্ছে, পোকামাকড়ের আক্রমণ বাড়ে যাচ্ছে। পর্যাপ্ত পাতার অভাবে এরই মাঝে বিভিন্ন কারখানায় বন্ধ হয়ে গেছে চা উৎপাদন। মার্চ মাসেই মূলত আমাদের ফ্যাক্টরির চা পাতা ক্রয় শুরু হয়। এবছর আমরা ফ্যাক্টরি খুব বেশি দিন চালাতে পারিনি অতিরিক্ত খরার জন্য। তো এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের হয়তোবা লক্ষ্যমাত্রায় আমরা এবার পৌঁছাতে পারবো না। এই বছর নর্মালি এই সময় বৃষ্টি হয়, এবছর এখনও বৃষ্টি নেই। গত মৌসুমে পঞ্চগড়ে প্রায় 12,000 হেক্টর জমিতে রেকর্ড পরিমাণ 1,79,47,230 কেজি চা উৎপাদন হয়। কিন্তু বৃষ্টির অভাবে এবার উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তীব্র খরার কারণে, পোকামাকড়ের প্রাদুর্ভাবের কারণে এবং পরিচর্যার অভাবের কারণে সেটি ব্যাহত হচ্ছে এবং আমরা শঙ্কা করছি যে অন্যান্য বছরের এই সময়গুলিতে যে উৎপাদন হওয়ার কথা ছিল সেটি এই বছর হবে না। পঞ্চগড়ে 28টি চা কারখানা চালু আছে। উত্তোলনযোগ্য পাতার অভাবে আমাদের প্রায় অর্ধেক কারখানা এখন বন্ধ আছে। চলতি মৌসুমে পঞ্চগড়ে 2 কোটি কেজি চা উৎপাদনের আশা করেছিল চা বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রযুক্তির সক্ষমতা উন্নত দেশগুলোতে সীমিত না রেখে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। সৌদিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় আলোচকেরা এই তাগিদ দেন। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, অন্যদের কারণে অনেক দেশকে অর্থনৈতিক সংকটে পড়তে হয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। কিন্তু ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি উন্নয়নের পথে হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা তার। সৌদি আরবের রিয়াদে বিশেষ সভার আয়োজন করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম, যেখানে 90 দেশের প্রায় 1000 প্রতিনিধি অংশ নিয়েছেন। বৈশ্বিক সহযোগিতা, প্রবৃদ্ধি ও জ্বালানি নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
বিভিন্ন ক্ষেত্রে নিজ দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। বলেন, করোনা মহামারীতেও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল। চ্যালেঞ্জ মোকাবেলা করেও প্রবৃদ্ধি অর্জন করেছে 5%। করোনার আগ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। শিক্ষা, স্বাস্থ্য সব খাতে অগ্রগতি হচ্ছিল। অনুমোদনের পরপরই আমরা করোনার টিকা জোগাড় করতে পেরেছি। করোনার আঘাতও সরকার ভালোভাবে সামলে নিয়েছে। সে সময় প্রবৃদ্ধি বেড়েছে 5%। তিনি আরও বলেন, সেই সংকট কাটিয়ে উঠতেই অর্থনীতিতে প্রভাব ফেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যে কারণে পড়তে হয় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে। এতে বাংলাদেশের কোনো দায় না থাকলেও ভুগতে হচ্ছে ঠিকই। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আমাদের ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে, টাকার বিপরীতে ডলার শক্তিশালী হয়েছে। 12 বছর অর্থনীতি স্থিতিশীল থাকলেও হঠাৎ অবমূল্যায়নের মুখে পড়তে হয়েছে। যুদ্ধ আমাদের সমস্যায় ফেলেছে, কিন্তু এর দায় আমাদের নয়। আলোচনায় গুরুত্ব পায় শিল্প কারখানায় রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার। এক্ষেত্রে সালমান এফ রহমান আশঙ্কা করেন, অতিমাত্রায় প্রযুক্তির ব্যবহার মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে প্রযুক্তির সক্ষমতা ভাগাভাগি করলে সুফল পেতে পারে পুরো বিশ্ব। আগামী 5 বছরে এআই এমন জায়গায় পৌঁছে যাবে যা আমাদের চিন্তার বাইরে। ভবিষ্যতে মানুষের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। কর্মক্ষেত্রে মানুষকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গত 3 দিন অপারেশন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে একটির কার্যক্রম চালু হয়েছে। একটি অপারেশন চালু হলেও বন্ধ রয়েছে 6টি, যা শীঘ্রই চালু হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। এ নিয়ে আরও জানাতে রাজধানী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, একটি অপারেশন চালু হয়েছে, বাকিগুলো কবে চালু হবে এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে গত শনিবার থেকে এই সমস্যাটা তৈরি হয় এবং শনিবারে 60টি অপারেশন থিয়েটারের মধ্যে 4টি বন্ধ ছিল, সেখানে এসির সমস্যা ছিল, আর 3টি হঠাৎ করেই যে এয়ার কুলেশন যেটা বলে, আপনি জানেন একটা অপারেশন থিয়েটারে কয়েক ধরনের এয়ার কুলার, ভ্যাকুয়াম এবং এসি তো লাগেই, সেটা সমস্যা তৈরি হওয়ার জন্য 60টি অপারেশনেরই একদম অপারেশন থিয়েটারই বন্ধ ছিল। গতকালকে কোনো অপারেশন এখানে হয়নি। তারপরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় একটি বরাদ্দ দেওয়া হয় 2,15 লাখ টাকা, এবং তারপরে কিন্তু তাৎক্ষণিকভাবে কাজ শুরু হয় এবং আজ মঙ্গলবার আজ সকাল থেকে একটি অপারেশন থিয়েটার এ পর্যন্ত চালু হয়েছে এবং সেই একটিতেই অপারেশন চলছে। আর হাসপাতালের পরিচালক মির জামাল উদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছেন যে একটি শুধু নয়, অন্যগুলোরও কাজ প্রায় শেষের দিকে এবং অন্য যে 6টি অপারেশন থিয়েটার আছে সেগুলোও চলবে। এছাড়া এখানকার যে ভর্তি হওয়া রোগীরা এরা কিন্তু খুবই দুর্ভোগে রয়েছেন এবং তাদের স্বজনরা অভিযোগ করছেন যে গতকালকে বা গত পরশুতেও অনেক রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, খাবার বন্ধ রাখা হয়, অর্থাৎ অপারেশনের আগে যে প্রক্রিয়াগুলো চলে সকালে থেকে না খেয়ে তাদেরকে রাখা হয় এবং সন্ধ্যার সময় জানানো হয় যে বন্ধ ছিল বা এসি নষ্ট, এই জন্য অপারেশনটা হচ্ছে না। অনেকে রক্তও কিন্তু জোগাড় করে। তো আজকে আমরা বেশ কিছু স্বজনের সঙ্গে কথা বলেছি, তারা কেউ কেউ শনিবার সিরিয়াল পেয়েছে অপারেশনের জন্য, কেউ রবিবার পেয়েছে। তবে সবশেষ হাসপাতাল পরিচালক মির জামাল উদ্দিন আশা প্রকাশ করেছেন যে 60টি অপারেশন থিয়েটারের মধ্যে একটি সকাল থেকে চালু হয়েছে এবং দুপুর নাগাদ আরও 3-4টা চালু হবে এবং 1 থেকে 2 দিনের মধ্যে 60টি সম্পূর্ণ চালু হবে। আর এসির যে সমস্যাগুলো ছিল সেগুলোও স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে বরাদ্দটা দিয়েছে সেই টাকাটা হয়তো আরও কিছু লাগতে পারে, তাহলে সিসিইউ, আইসিইউ এবং এইচডিইউতে যে এসির সংকট বা এসি নষ্ট হয়েছে সেগুলোও ঠিকঠাক করা সম্ভব হবে বলে পরিচালক জানাচ্ছেন। আরেকটি বিষয়, এখানে হাসপাতাল পরিচালক জানাচ্ছেন যে 800 বেডের এই হাসপাতালে এখন
প্রায় 1200-র মতো রোগী ভর্তি রয়েছে। এর ফলে একটি চাপ কিন্তু আছেই। এই জন্য সব কিছুই, যেহেতু এসির একটা রেস্ট দরকার বা অন্য যে মেশিনগুলো সেগুলো একদমই বন্ধ রাখা কখনোই সম্ভব হয় না। এই জন্য কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয় বলে হাসপাতাল পরিচালক আমাদের জানাচ্ছেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। এই ছিল এখনকার সংবাদে। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।